আরে এটা কি হলো? এই দড়িটা আবার কোথায় আটকে গেল? মনে হচ্ছে কোনো বড় মাছ ফেসেছে। কিছু তো গন্ডগোল আছে, জলে নেমে দেখতে হবে। আগে চলো, আগে আগে আগে। বাবু, তোমার মনে আছে তো কোথায় বডিটা ছিল? হ্যাঁ বাবু, ওইদিকে। ওখানে? হ্যাঁ বাবু, ওইখানে। আচ্ছা, তাহলে ওখানে নিয়ে চলো তাড়াতাড়ি। বাবু, তোমার মনে আছে তো এটাই ওই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটাই বাবু, আমি চিহ্ন দিয়ে রেখেছি। চলো ভাই, গিয়ে দেখা যাক যে লাশটা জলের নিচে কি নৌকার নিচে লাশটা আটকে আছে, কি করে বের করবেন? দেখছি, কিছু তো করতে হবে, দেখতে হবে। স্যার, জলের নিচে শার্ক আছে, কিন্তু খুব সাবধান। শার্ক? আরে ভাই, এখনই বলার ছিল যখন জলে নামছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, খুব সাবধানে জলে নামবে, বুঝেছো? Yes, sir. Don't worry. সাবধানে। লাশটা এতেই বেঁধে দেবো স্যার। যখনই দড়িতে টান পড়বে, লাশটা টেনে উপরে তুলে নেব। ঠিক আছে। Best of luck.
এত দেরি হয়ে যাচ্ছে, ওরা সিগন্যাল দিচ্ছে না কেন? বাবু, এই জায়গাটায় তো? হ্যাঁ, এই জায়গাটাই বাবু, আমি চিহ্ন দিয়ে রেখেছি। হুম। আরে স্যার, মনে হচ্ছে লাশ পেয়ে গেছে। টানো টানো, সাবধানে সাবধানে, আস্তে। হ্যাঁ, সাবধানে তোলো তোলো। ঠিক দেখো তো, লাশটাকে দেখে তো মনে হচ্ছে না যে এ নিজে নিজে জলে ঝাঁপ দিয়েছে। কেউ একে মেরে ফেলেছে আর তারপরে এর লাশটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। স্যার তাও ভালো এই জেলেটা সময় মতো একে দেখতে পেয়েছে, তা না হলে শার্ক বা যে কোনো মাছ তো খেয়ে ফেলতো একে। খুনি ভেবেছে হয়তো 2-4 দিনের মধ্যে লাশ গায়েব হয়ে যাবে। আপনি কি একে চেনেন? না বাবু, আমি চিনি না একে। রিক, স্যার তুমি আর বিবেক এই নৌকোতে অভিজিৎ আর দয়ার জন্য অপেক্ষা করো। ততক্ষণ আমরা এই লাশটাকে পাড়ে নিয়ে যাই আর লোকেদের জিজ্ঞাসাবাদ করি কেউ একে চেনে কিনা। ঠিক আছে, চলো। স্যার। চলো ভাই, বাবু চলো। আপনারা এই লাশটাকে একটু ভালো করে দেখুন। আপনাদের মধ্যে কি কেউ একে কোনোদিন দেখেছেন? কেউ কি এই লোকটাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, দেখুন, একটু ভালো করে দেখুন দূর থেকে। দেখেননি? দেখুন, ভয় পাবেন না। যদি কেউ চিনলে বলে দিন, কিচ্ছু হবে না আপনাদের। কেউ চেনেন না? না। স্যার, এর জামা কাপড় দেখে মনে হচ্ছে যে এ ভালো ঘরের ছেলে। আশেপাশের তো মনে হচ্ছে না। স্যার, সবকিছু থেকে একটাই কথা বুঝতে পারছি, যেখানেই ঘষে দেখছি ভেতর থেকে নানান রকমের রং বেরোচ্ছে। এই দেখুন স্যার, পেইন্ট। হ্যাঁ, কিন্তু ডক্টর সোনালী, এতে কোনো নতুন ব্যাপার নেই। প্রতিটা বোটকেই 2-3 মাসে নতুন করে পেইন্ট করানো হয়। আপনি ঠিকই বলছেন স্যার, কিন্তু এই বোটটায় নতুন ব্যাপার আছে। তার মানে? মানে স্যার, এই বোটটাকে নতুন করে পেইন্ট করানো হয়েছে। এর ওপর পেইন্টটা নতুন, মানে এই ধরুন 2-3 দিন আগের। কি? হ্যাঁ স্যার। মানে এই নৌকোটাকে আগে রং করা হয়েছিল, তারপর এটাকে জলে নামানো হয়েছিল। হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। নৌকোটাকে পেইন্ট করার পর নিয়ে গেল আর জলে ডুবিয়ে দিল। কি চলছেটা কি খুনির মাথায়? অভিজিৎ ও সম্রাটকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। হতে পারে ও সম্রাটকে এই নৌকোতে বসিয়ে দিয়েছিল আর মাঝ সমুদ্রে নিয়ে গিয়েছিল ডুবিয়ে মারার জন্য। একদম ঠিক বস, একদম ঠিক। আর মজার কথা হলো, যে পাথর দিয়ে ওই বোটটার মধ্যে গর্ত করেছে, ও সেই পাথরটাকে দিয়েই বোটটাকে বেঁধেছে, এই পাথরটা দিয়ে। তার মানে এই পাথরটা আগে থেকেই বোটে ছিল? ঠিক তাই। স্যার, এই পাথরটার কটা টুকরো আমরা এই গর্তটার কাছে পেয়েছি। এই দেখুন স্যার, এই দেখুন স্যার। এই টুকরোটা এই পাথরেরই, সেটা কি করে বলছেন আপনি? অভিজিৎ, কাজ করি ভাই। আমি এই পাথরের টুকরোটাকে এই পাথরের সাথে ম্যাচ করে দেখেছি। একটা ব্যাপার স্যার, যদি এই পাথরের টুকরোটা এই বোটের মধ্যে ছিল, তো হতে পারে যে খুনি এই বোটের মধ্যেই বসেছিল।
সেই জন্যই তো ওই বোটের মধ্যে গর্ত করে দিয়েছে। একদম ঠিক। তো স্যার যে লোকটা খুন হলো, মানে যে ডুবে মরলো, সে ওখানে একদম চুপচাপ বসেছিল। ও নিজেকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? ও ভালো করেই জানতো যে ও মারা যাবে। খুনি ওর সামনে বসে বসেই নৌকোতে গর্ত করছিল, কিন্তু ও মরে যাবে জেনেও কিছু বলল না। হ্যাঁ, ও চুপ করেই বসেছিল, বা এটাও বলা যায় যে ও চুপ করে পড়েছিল। তুমি বলতে চাইছো যে এ আগেই মারা গিয়েছিল? হ্যাঁ স্যার, ও মরে গিয়েছিল। ওর লাশটাকে টেনে হিঁচড়ে ওই বোটটাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে নৌকোয় ছিদ্র করা হয় আর ওকে ডুবিয়ে দেওয়া হয়। মাঝ সমুদ্রে নৌকোটাকে ডুবোনো হলো, আর খুনি নিজে ডুবলো না? হ্যাঁ, এবার সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু স্যার একটা ব্যাপার কিন্তু জানা গেছে, যে জলটা আমরা ওর পেট থেকে আর ফুসফুস থেকে পেয়েছি, এই যে এটা কোনো সমুদ্রের জল নয়, বরং সুইমিং পুলের জল। কি? সুইমিং পুলের জল? হ্যাঁ স্যার, ওর মৃত্যু সুইমিং পুলে ডুবেই হয়েছে। তাহলে অভিজিৎ এই সব কিছু যে করেছে সে নিশ্চয়ই খুব ভালো সাঁতারু হবে, ভালো সুইমার। এটা আবার কি? আর একটা কথা বস, যখন ঘটনাটা ঘটছিল তখন বোটে একজন মহিলাও ছিল। কি? 3 জন বসেছিল ওই নৌকোটাতে। 3 জন না হতে পারে, 2 জন হতে পারে। শালুকে, তার মানে তুমি বলতে চাইছো যে ওই দুজনের মধ্যে একজন মহিলা ছিল, আর ওই মহিলাই খুন করেছে? মহিলাদের কি আর ভরসা করা যায় এসিপি সাহেব? এক্সকিউজ মি ডক্টর সালুকে, সরি। তো আপনার বক্তব্য হচ্ছে যে খুনি কোনো মহিলা হতে পারে? হ্যাঁ, কিন্তু স্যার লাশটাকে ডোবানোর পর এত দূর অবধি মহিলাটি সাঁতার কেটে এসেছিল। সেটাই তো অভিজিৎ, এই কথাটাই তো আমার সন্দেহ হচ্ছে, আর এই ব্যাপারটা নিয়ে আমার ডাউটও আছে। আর হবার হলে তো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ বিবেক, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। স্যার বিবেকের ফোন ছিল, এই লোকটার খোঁজ পাওয়া গেছে, এর বাড়ির লোকজনকে নিয়ে আসছে। গুড। এই নৌকোর মালিককে খোঁজো, ধরো ওকে, জিজ্ঞাসাবাদ করো ওকে। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। তাহলে তুমি এটা কেন পরিষ্কার করে বলছো না যে তোমার নৌকাটা ওইখানে কি করে পৌঁছালো যেখানে লাশটা পাওয়া গেছে? আমি জানি না স্যার, আমি বলতে পারবো না আমার নৌকা ওখানে কি করে গেল। কি নৌকাটা কি ছোটখাটো জিনিস যে হাওয়ায় উড়ে চলে গেল? দেখো বেশি ড্রামা করো না, বুঝলে? যেটা সত্যি সেটা বলে দাও আমাদের। যদি তুমি সত্যি কিছু না করে থাকো তাহলে আমরা বাঁচানোর চেষ্টা করব। কেউ কি বলেছে তোমাকে চুপ থাকার জন্য? না স্যার, আমি এইটুকুনি বলতে পারি, আমি কিছু জানি না স্যার। আরে বাবা, অন্তত এটা তো জানো যে তোমার নৌকাটা সমুদ্রে পৌঁছলো কি করে? আমি জানি না স্যার, কাল সন্ধ্যাবেলা আমি নৌকাটা পাড়ে রেখেছিলাম, সকালে এসে দেখি আমার নৌকাটা উধাও। আমি রিপোর্টও করেছিলাম। এই যে এই দেখুন স্যার, এই দেখুন। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গ্রামের লোকেদের জিজ্ঞাসা করতে পারেন। সত্যি বলছিস? জানিস না? জানি না স্যার। ঠিক আছে, এখন তুই যা, পরে দরকার হলে ডেকে নেব। ঠিক আছে স্যার। যা। হ্যাঁ স্যার। স্যার, ইনি মিস্টার রঞ্জিত আর ইনি শালিনী, দুজনেই প্রফেসর। ওই লাশের ব্যাপারে জানে সব। আপনারা চেনেন একে? আগে হ্যাঁ, একে চিনি। আপনাদের কোনো আত্মীয় ছিল এ? আগে না স্যার, ইনফ্যাক্ট উনি তো আমাদের সাথেই কলেজে পড়াতেন, মানে উনিও আপনাদের মতো প্রফেসর ছিলেন। আগে হ্যাঁ। কোন কলেজে পড়ান আপনারা? স্যার, এক্সটি কলেজ মালার্ডে। আপনাদের সঙ্গে কলেজে পড়াতো, তার মানে অনেক কিছু জানেন আপনারা ওর ব্যাপারে। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল নাকি? আগে না স্যার, ইনফ্যাক্ট উনি তো খুব ভালো মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশেই থাকতেন, খুব খোলা মনের মানুষ ছিলেন উনি। আচ্ছা, এর ফ্যামিলি মানে পরিবারে আর কে কে আছে? না স্যার, এখন আর ওর ফ্যামিলিতে তেমন কেউ নেই। ওর স্ত্রী ছিল নলিনী, 2 বছর আগে মারা গেছে। উনি কিভাবে মারা গিয়েছিলেন? ওনার ক্যান্সার হয়েছিল।
আর একটা কথা স্যার, স্ত্রী মারা যাবার পর ও একদম চুপচাপ হয়ে গিয়েছিল। একদম ঠিক স্যার। চুপচাপ তো প্রায় থাকতোই, কিন্তু গত কয়েকদিন ধরে কলেজেও দেরি করে আসতেন, আর তারপর কিছু না বলেই বেরিয়ে যেতেন। আর গত 2 দিন ধরে তো ও কলেজেই আসছিল না। আচ্ছা, স্যার এত ভালো মানুষকে কেউ কেন মারলো? ওনার তো কারোর সাথে কোনো রকম শত্রুতাও ছিল না। কোনো পুরনো শত্রুতাও হতে পারে কাজল। কলেজের প্রত্যেকটা লোককে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, হয়তো পুরনো কোনো গল্প জানা যেতে পারে। এটা আবার কি? আধ পোড়া কাগজ ভেতরে। স্যার, হ্যাঁ, ও এখানেও আধ পোড়া কাগজ। হ্যাঁ স্যার। আরে, আপনার হাতের মধ্যেও পোড়া কাগজ? প্রায় সবটাই পুড়ে গেছে, সাবধানে নিয়ে যেতে হবে। এক মিনিট। এই টুকরোটা পড়ে নি দেখছি। স্যার মনে হচ্ছে সবকিছু পুড়িয়ে দিয়েছে। স্যার সমস্ত প্রমাণ তো পুড়ে ছাই হয়ে গেছে। না কাজল, প্রমাণ এখনো রয়ে গেছে। খুনি যদিও সমস্ত প্রমাণ পোড়াবার সব চেষ্টা করেছে, কিন্তু এই কাগজটুকু বেঁচে আছে। খুব সাবধানে তোলো এটাকে, ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে হবে। এক মিনিট বিবেক, এভাবে নয়, কোনো জিনিস দিয়ে তুলে নাও না এগুলোকে। তাহলে কি করে তুলবো স্যার? এই পুড়ে যাওয়া কাগজগুলো ভেঙে যেন না যায়, যেমন আছে তেমন ভাবে তোলো। স্যার পুড়ে যাওয়া কাগজ থেকে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? তুমি ডক্টর সালুখাকে চেনো না? ওই লোকটা সবকিছু করতে পারে। তো এই পুড়ে যাওয়া কাগজের টুকরো আর কি? হ্যাঁ, এর মধ্যে উনি কিছু পড়তে পারবেন? যদি এটা না ভেঙে তুলতে পারো তবেই। বিবেক, এই কাগজটাকে আস্তে আস্তে নিচে গলিয়ে দাও, সাবধানে নিচে ঢোকাও, আর এই টুকরোগুলো এই কাগজের উপরে আনার চেষ্টা করো, খুব সাবধানে। সালুকে, একটা আশ্চর্য ব্যাপার যে বাড়ির চারদিকে শুধু পোড়া কাগজের টুকরো। ওগুলো দেখে বলো না যে ওর মধ্যে কি আছে। ইয়ার বেশি কথা কি বস? এসো, এখনই জানা যাবে কাগজের টুকরো কি ছিল। সারিকা, ইয়েস স্যার। একটু স্প্রেটা দাও না প্লিজ। দিচ্ছি স্যার। কি আছে এই কাগজের টুকরোতে? স্যার, থ্যাংক ইউ। দেখো সালুকে, কোনো কাগজ আটকেও তো যেতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে বস, কিন্তু তা সত্ত্বেও কিছু পাওয়া যেতে পারে। এবার এই কাগজগুলোকে তোলা যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। দেখো তাড়াতাড়ি করো সালুকে, আমাদের হাতে সময় নেই। 2 মিনিট অপেক্ষা করো বস, স্প্রে নিজের কাজ শুরু করেছে, এক্ষুনি জানা যাবে। আচ্ছা সালুকে, আমি কি সাহায্য করব? না না, আমি করছি তো, থ্যাংক ইউ। এসো। হ্যাঁ,
বস, এটা তো একটা চিঠি যেটাকে ওই সম্রাটকে লিখেছিল। কি কি লেখা আছে এতে? হয়তো হুমকি দেওয়া হয়েছিল ওকে। হুমকি দেওয়া হয়েছিল? দেখি তো একটু। এ দেখো, এই দেখো, এই দুটো লেটার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। উইল ডাই, মেরে ফেলবো। এখন এই দুটো লেটার থেকে তো এটাই বোঝা যাচ্ছে ওকে কেউ হুমকি দিয়েছিল। স্যার, এই ধরনের লাল কাগজ যেটা পোড়ানো কাগজের সাথে আমরা পেয়েছি, সেটা হয় গিফট দেওয়ার জন্য, নইলে লাভ লেটার লেখার জন্য ইউজ করা হয়। আর এর ওপরে স্যার একটা লোগো আঁকা আছে। আশ্চর্য খুনি তো, হুমকি দিচ্ছে সেটাও আবার লাভ লেটারের কাগজে। বস, আমার মনে হচ্ছে কোনো প্রেম টেমের ব্যাপার। কিন্তু স্যার, লোকটা তো বিবাহিত ছিল। দেখো ভাই, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলে দিয়েছি। এখন হতে পারে কি না হতে পারে সেটা তো তোমরা দেখবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এসো বস, দেখো, এই যে এই আঙ্গুলের ওপর চিহ্নটা দেখছো, এই চিহ্নটা একটা আংটির। এই লোকটার কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল, তার সাথে যার সঙ্গে এর অ্যাফেয়ার ছিল, আর ওই ঝগড়ার কারণে ওর প্রেমের চিহ্ন এই আংটি খুলে ফেলে দিয়েছিল, আর এই ঝগড়া ওর মৃত্যুর কারণ। দারুণ ব্যাপার ডাক্তারবাবু, এত ছোট একটা চিহ্ন দেখে আপনি এত বড় গল্প লিখে দিলেন। না, মোদ্দা কথা হলো অভিজিৎ, যে এর আঙুলে একটা আংটি ছিল যেটা এখন নেই। আর একটা কথা, এই যে এর বাঁ হাতের তালুর দিকে একবার দেখো, এই যে এটা একটা আঘাতের চিহ্ন। আমার মনে হয় বস, এ মারা যাওয়ার আগে এ হয়তো কোনো ধারালো জিনিস ধরেছিল, সেই কারণেই হাতের মধ্যেই ক্ষতটা হয়েছে। অভিজিৎ, এই লাল কাগজের ব্যাপারে পুরো খোঁজ নাও। প্রিন্সিপাল সাহেব, আপনি সম্রাটকে শেষবার কখন দেখেছেন? 4 দিন আগে। 4 দিন আগে? ও কি ছুটি নিয়ে গেছিল নাকি আচমকাই আসা বন্ধ করে দিয়েছিল? বাস হঠাৎই আসা বন্ধ করে দিয়েছিল। আমি নিজেও ওর সাথে দেখা করতাম। সেটা কেন? আমি নিজেই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে হঠাৎ করে ওর কি হয়েছিল। একদম চুপচাপ হয়ে গিয়েছিল, হঠাৎ করে কেমন বদলে গেছিল ও। ক্লাস করানোতেও খুব একটা মনোযোগ ছিল না। ও এখানে কোথায় বসতো আর নিজের জিনিসপত্র কোথায় রাখতো? আমাদের একটা লকার রুম আছে, আমরা প্রত্যেক প্রফেসরকে একটা লকার দিয়ে থাকি, ওনাদের যা কিছু রাখার সেটা দিয়ে রাখেন। স্যার, এটা তো আগে থেকেই খোলা। আরে, এই লকারটা কে খুললো? আবার এরকমটা নয় তো যে সম্রাট ওর চাবিটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল? কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু সম্রাট তার চাবি কাউকে দেবে না। আর হ্যাঁ, কোনো বাইরের লোক ভেতরে ঢুকতেই পারবে না। এ তালাটাই কাটা হয়েছে দেখছি। তালাটা কেটে লকার খুলে ফেলা হয়েছে। দেখি লকারের ভেতরে কিছু আছে কিনা। এটা কি? একে চেনেন কেউ আপনারা? আরে, এটা তো সম্রাটের স্ত্রী। সম্রাটের ওয়াইফ ইনি? স্যার, ও স্ত্রীর ছবিতে স্ক্র্যাচ করা হয়েছে। এবার কিছুটা বুঝতে পারছি। তার মানে খুনি যেই হোক না কেন, সেই কলেজেরই কেউ। গাছের পাতা, গাছের পাতা, কার্ডটাকে পোড়ানো হয়েছে কেন? কি লোকানোর জন্য এই কার্ডটাকে পোড়ানো হয়েছে? বিবেক, জানতে পেরেছো এই গাছের পাতাটা কোন কোম্পানির লোগো? স্যার, খুঁজছি স্যার, এক্ষুনি বলছি। গুড গুড। এই কার্ডটাকে না পোড়ালে কাজটা সহজ হতো। কার্ডটাকে পোড়ানো হয়েছে, তার মানে হচ্ছে স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। স্যার, পেয়ে গেছি। পেয়েছো? কোন কোম্পানির লোগো? সোনা ম্যাজিক কোম্পানি স্যার। এই পাতাটা ওই কোম্পানির লোগো। সোনা ম্যাজিক কোম্পানি?
কার্ড বানায়, আবার গিফটসও বানায়। খোঁজ নাও যে এই কোম্পানির কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এই শহরে। স্যার যেমনটা প্রিন্সিপাল বললেন যে কলেজের লকার অবধি সেই লোকটাই পৌঁছাতে পারবে যে কলেজে কাজ করে। তো যদি আমরা ধরে নিই যে ওর লকারটা কলেজেরই কেউ একজন ভেঙেছে, তাহলে তো খুনি কলেজেরই কেউ একজন স্যার। আরো একটা কথা অভিজিৎ, সম্রাটের স্ত্রীর ছবির ওপরে ওই লোকটা এতগুলো স্ক্র্যাচ করেছে কেন? ও এতটা ঘৃণা করতো সম্রাটকে অথবা সম্রাটের স্ত্রীকে? এটা ওর খুব কাছের লোকই হবে স্যার। কলেজের কোনো প্রফেসর হবে যে ওকে দেখে হিংসা করে, অথবা ওর ওয়াইফের কোনো বান্ধবী হতে পারে স্যার যে ওর ওয়াইফকে হিংসা করে। ওর স্ত্রীর বান্ধবী? ওর স্ত্রীর বান্ধবীও হতে পারে। আচ্ছা, ও কি সেই কলেজেই পড়ায়? হয়তো হতে পারে স্যার। আর খুন হয়তো ওই করেছে। হতে পারে স্যার। আর স্যার, এই লেটারগুলো হয়তো সেই পাঠিয়েছে যেটা সম্রাট নিজের বাড়িতে পুড়িয়ে ফেলেছে। হতে পারে যে এটা কোনো হুমকির চিঠি। অভিজিৎ, সম্রাটকে সুইমিং পুলের জলে ডুবিয়ে মারা হয়েছে। ডুবিয়ে। এই সুইমিং পুলটা হয় কলেজের আশেপাশে হওয়া উচিত, অথবা সম্রাটের বাড়ির আশেপাশে। খুঁজে বের করো ওই সুইমিং পুলটাকে। কি চাই স্যার? এখানে কার্ড টার্ড পাওয়া যাবে? কাঠ পাওয়া যাবে, কিন্তু পুরনো স্টক থেকেই নিতে হবে। নতুন স্টক এখনো পর্যন্ত আসেনি। আমাদের তো পুরনোই চাই। এই এই ধরনের কার্ড আপনার এখানেই তো পাওয়া যায়। আগে হ্যাঁ, আমার এখানেই পাওয়া যায়। আরো কার্ড আছে নিশ্চয়ই এই রকম? হ্যাঁ আছে। কটা নেবেন? নেওয়ার প্রয়োজন নেই, এনে দেখাও একটু। এনে দেখাবো? কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, আমরা সিআইডির লোক। সিআইডি? এক্ষুনি নিয়ে আসছি। স্যার হয়তো সম্রাট কার্ড এখান থেকে কিনেছিল। হতেই পারে, ওর বাড়ি তো খুব কাছেই। লাভ কার্ড। ডক্টর সালুকে ঠিকই বলছিল, এটা নিশ্চয়ই কোনো ভাব ভালোবাসার কেস। আর সেই জন্যই সম্রাটের প্রথম স্ত্রীর ছবিতে কেউ একজন স্ক্র্যাচ করেছিল। দেখা যাক এখানে কি পাওয়া যায়। সম্রাটের লাশ এই সুইমিং পুলের পাশেই পাওয়া গেছে। এক্সকিউজ মি, এই ম্যানেজার কি এখানকার? হ্যাঁ বলুন, কি দরকার? আমি এখানকার ম্যানেজার। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইটি এখানে? একটু এই ফটোটা দেখুন। এই লোকটাকে দেখেছেন আগে কোথাও? আগে না স্যার, একে আমি আগে কখনো দেখিনি। আপনি চেনেন একে? আগে না স্যার। আপনাদের সমস্ত স্টাফকে ডাকুন এখানে। খুনের ব্যাপার এটা, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই ফটোটাকে ভালো করে দেখুন। তোমাদের মধ্যে এই লোকটাকে কেউ এখানে দেখেছে? নো স্যার। তুমি? না। তুমি? কি হলো? মনে হচ্ছে দেখেছো তুমি একে? কিছু মনে পড়ছে? হ্যাঁ, কিছু চলছে কি মাথায়? ধীরে 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 মনে করো। কোথাও দেখেছো ওকে? হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছো? গুড। কোথায় দেখেছো? অফিসের বাইরে। অফিসের বাইরে? এখানে কবে দেখেছো? কালকে সন্ধ্যাবেলা ওই 7:30-8টার সময়। আপনারা যান, আপনাদের কাজ করুন। কি করছিলেন উনি অফিসের বাইরে? আমি যখন ওকে দেখেছিলাম তখন এদিক ওদিক ঘুরছিল। ঘুরছিল? একলাই ছিল নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? না, একাই তো ছিল, ওর সাথে আর কেউ ছিল না। ভেতরে যেতে দেখেছিলেন ওনাকে সুইমিং পুল এরিয়াতে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় ভেবে বলো, ওর সঙ্গে কেউ এখানে দেখা করতে এসেছিল? স্যার, রবিবার তো আমাদের সুইমিং পুল বন্ধ থাকে,
তো এমনিতেও আমার সেই দিন ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অফিস বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে ও কি করেছিল, কোথায় গিয়েছিল তা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এটা তো শিওর হওয়া গেল যে সম্রাট এখানে এসেছিল। চলো গিয়ে সুইমিং পুলটা দেখে আসা যাক। সবাইকে বলুন জল থেকে উঠে আসতে আর ওদিকে লাইন করে দাঁড়াতে। বাচ্চারা সবাই বাইরে এসো, জল থেকে উঠে এসো আর এখানে সবাই লাইন করে দাঁড়াও। তাড়াতাড়ি জল থেকে উঠে এসে এখানে লাইন করো। চলো, এসো, চলো, এসো, উঠে তাড়াতাড়ি পড়ো। এসো। কি হয়েছে স্যার? কিছু হয়নি, কিছু হয়নি, কোনো প্রবলেম নেই। ওইদিকে যাও প্লিজ। উঠুন উঠুন, উঠে পড়ুন সবাই। একটা কাজ করো, গোটা এরিয়াটাকে ভালো করে চেক করো। সব হ্যাঁ বিবেক, কি হয়েছে? এই দেখুন, এটা তো মানুষের চামড়া। হতে পারে স্যার কোনো বাচ্চার আঘাত লেগেছে। এখানে কারোর চোট লেগেছিল নাকি? হ্যাঁ, না স্যার, আমরা আমাদের কাস্টমারের পুরো খেয়াল রাখি, আর পুলের আশেপাশে সবসময় এক্সপার্টরা থাকেন। তাহলে এই মানুষের চামড়াটা এখানে কোথা থেকে এলো? জানি না স্যার। জানো না, কিন্তু আমরা জানি। কার স্যার এটা? কাজল, ডক্টর সালুকে বলছিলেন না যে সম্রাট নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর সেই চেষ্টাতেই ওর হাতে চোট লেগেছিল। স্যার এর মানে সম্রাটের মৃত্যু এখানেই হয়েছে? এসব কি বলছেন ম্যাডাম আপনি? এসব বলবেন না, নইলে আমাদের পুল বন্ধ হয়ে যাবে। এটা আমরা বলছি না, এটা এই প্রমাণটা বলছে, বুঝলে? স্যার খুনি মনে হচ্ছে সম্রাটকে এখানে মেরেছে, তারপরে ওর লাশটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে যাতে কেউ জানতে না পারে। এই পুলটার ভিতরে গিয়ে দেখতে হবে। বিবেক, ভিতরে দেখবে? ইয়েস স্যার। যাও। আর আপনারা সবাই এখান থেকে চলে যান, আমরা এখানে কাউকে চাই না। মনে হচ্ছে কিছু পেয়েছে ও। খুনি এখানেই আছে, এই অফিসে। কি পাওয়া গেছে দেখাও একটু। স্যার এই দেখুন আংটি, হয়তো এটা সম্রাটের। স্যার ডক্টর সালুকেও একথাই বলছিলেন যে সম্রাটের আঙুলে যে সাদা দাগটা ছিল সেটা আংটির দাগ। হতে পারে হাতাহাতির সময় আংটিটা ওর আঙুল থেকে পড়ে যায়। এবার আপনি কি বলবেন ম্যানেজার বাবু? একটা একটা করে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। স্যার আমি কিছুই বুঝতে পারছি না, সত্যি বলছি। এটা বললে কাজ চলবে না, বুঝলে? একটা খুন হয়েছে এখানে, আর কে করেছে হয়তো তুমি সেটা জানো, কিন্তু লুকোচ্ছ। না স্যার, আমি সত্যিই কিছু জানি না। তাহলে কে জানে? হ্যাঁ, তুমি তো এখানকার ম্যানেজার, তাই না? দেখো, চুপ থাকলে কাজ চলবে না, বুঝলে? চুপ থাকলে কাজ চলবে না। লকআপে যাওয়ার জন্য রেডি হও, চলো। স্যার আমি সত্যি কথা বলছি। আর এমনিতেও কালকে সানডে ছিল, আমাদের সুইমিং পুল বন্ধই ছিল। আর আমি কিছু জানি না স্যার। সুইমিং পুল বন্ধ থাকলে লোকজন ভিতরে এলো কি করে? কি করে এলো ভিতরে? এখানে খুন কি করে হলো? এখানকারই কোনো একজন লোক যে এই খুনের সাথে জড়িত। খুন হয়ে গেছে আর এনারা কিচ্ছু জানেন না।
এখানে যারা যারা সুইমিং শিখতে আসে আর যারা যারা কাজ করে আমি সবার লিস্ট চাই। নাম দাও সবার। শোনো, রেজিস্টারটা নিয়ে এসো। যখনই কোথাও কোনো খুন হয় তখনই সেখানকার লোকের স্মৃতিশক্তি চলে যায়, আর এখানেও সেটাই হচ্ছে। সবার স্মৃতিশক্তি চলে গেছে। হ্যাঁ, এই নিন। এবার সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খুনি নিজে হেঁটে আসবে আমাদের কাছে। সেটা কিভাবে স্যার? এত তারা কিসের? খুব তাড়াতাড়ি এটা জানা যাবে। এটা তো মোনা, এখানকার সুইমিং ইনস্ট্রাক্টর। দেখে তো মনে হচ্ছিল না স্যার। দেখতে তো এত সরল, কিন্তু এ তো ভীষণ চালাক। সেই জন্যই তো এখানে এসছে। কিন্তু এ সম্রাটকে মারলো কেন? এর সঙ্গে তো কলেজের কোনো সম্পর্ক নেই। স্যার, হতে পারে যে সম্রাটের কোনো পুরনো গার্লফ্রেন্ড। এ করছেটা কি? স্যার, মনে হচ্ছে প্রমাণ লোপাট করতে এসেছে ভয়ের চোটে। এত দেরি হয়ে গেল তাও পড়ে এলো না। চলো দেখি। ওই যে ওখানে কাজল, দেখো একটু। বিবেক, দেখো দেখো। মাই গড, তো মরে গেছে। আমাদের চোখের সামনে কেউ একজন খুন করে দিয়েছে ওকে। স্যার, আমরা যেটা ভেবেছিলাম এটা ঠিক উল্টো হলো। খুনি তো অন্য কেউ। এই সুইমিং পুলেই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, কোনো লোক নেই তো এখানে? কাজল, দেখো একটু। হ্যাঁ স্যার, দেখছি। স্যার, ভেতরে কিছু নেই, আর আশেপাশে কোনো সুড়ঙ্গও নেই স্যার। অদ্ভুত। তাহলে এর খুনি কে? এই মেয়েটা জলে ডুবে মরতে পারে না, এক্সপার্ট ছিল। তাহলে কি করে মারা গেল স্যার? আমি আজ অবধি শুনিনি যে যে লোক অন্যদের সাঁতার কাটা শেখায় সেটাও রোজ সে নিজে ডুবে মরে যায়। সোনালি, এরকমটা হয়নি তো যে আগে একে কেউ মার্ডার করেছে তারপর নিয়ে গিয়ে পুলে ফেলে দিয়েছে? আরে না না সালুকে, এ তো অভিজিতের চোখের সামনে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল আর তারপরে ডুবে মারা গেছে। স্যার, আমি এটা জানার চেষ্টা করছি যে মারা যাওয়ার আগে ও ঠিক কি খেয়েছিল, যদি তাতে কোনো হেল্প হয়। আচ্ছা, এই মেয়েটা কোনো ড্রাগস নিত না তো? ড্রাগস? হ্যাঁ ভাই, যেমন এলএসডি বা মারোনা টাইপের। পেয়ে গেছি স্যার। ওর পেটে আমরা এরম কিছু ওষুধ পেয়েছি যেটা খেলেই শরীরের মাসলগুলো একেবারে শিথিল হয়ে যায়। A very heavy dose of muscle relaxers. মাসল রিল্যাক্সেস? Yes, sir. তার মানে অভিজিৎ, যেই ওষুধটা এর পেটে চলে যায় এর মাসল লুজ হয়ে যায় আর মাসলগুলো কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, মাসেলস গুলো কাজ করা বন্ধ করে দিল, এ সাঁতার কাটতে পারলো না আর ডুবে মরে গেল। একটা ব্যাপার স্যার, হ্যাঁ, এই ওষুধগুলো কিন্তু ও পুলের সামনে খায়নি। হতে পারে ওষুধটা বাইরে থেকে খেয়ে এসেছিল, নিজের বাড়ির থেকে।
কিন্তু সে যখনই জানতো যে এই ওষুধটা খেলে হাত পায়ের মাসেল কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ও ওষুধটা খেলো কেন? হ্যাঁ, অভিজিৎ, আবার এরকমটা নয় তো যে একে কেউ জোর করে ওষুধটা খাইয়ে দিয়েছে? হয়তো কাজটা খুনিই করেছে। স্যার, যেই এই ড্রাগটা দিক না কেন এই মোনাকে, সে কেমিক্যাল সম্পর্কে খুব ভালোভাবেই জানে। ও এটা খুব ভালোভাবেই জানতো যে মাসেল রিল্যাক্সিং ড্রাগ দিলে এই মেয়েটাকে খুব সহজেই মেরে ফেলা যাবে। অভিজিৎ কেমিক্যালসের ব্যাপারে খুব ভালোভাবে জানে। কলেজের কেমিস্ট্রি ল্যাব। স্যার, খুনি কোথাও কলেজের কেমিস্ট্রি ল্যাবে কাজ করে না তো? হতে পারে অভিজিৎ, হতে পারে। আরো একটা কাজ করো, এই মোনার বাড়িতে যাও, খুব ভালো করে ওর বাড়িটা সার্চ করো, দেখো ওখান থেকে কিছু না কিছু নিশ্চয়। যে কোনোভাবে হোক খুনি জানতে পেরেছে যে আমরা মোনার বাড়িতে পৌঁছতে চলেছি, তাই আমাদের আগেই ও সবকিছু সাফ করে গেছে। কিন্তু স্যার, ও কি করে জানতে পারছে যে আমরা কি করতে যাচ্ছি? এটাই তো বিষয় বিবেক। এই খুনি একটু বেশি চালাক মনে হচ্ছে। যে লোকটা সুইমিং পুলে খুন করে লাশটাকে সমুদ্রে ফেলে দিতে পারে, সে অনেক কিছুই করতে পারে। দেখি একবার কি খুঁজতে এসেছিল ও এখানে, আর জিনিসটা আদৌ পেয়েছে কিনা। চলো খুঁজে দেখি। খুব তাড়াহুড়োতে ছিল, পুরো ঘরটাকে তছনছ করে দিয়েছে। পোড়া কাগজ। সব ওই রুমটায় এই পোড়া কাগজ পেয়েছি সব। ঠিক আছে, এভিডেন্স ব্যাগে ভরে নাও ওগুলো। কি হলো দা, কিছু পেলে নাকি? না, ও যেটার খোঁজে এখানে এসেছিল বোধহয় সেটা পেয়েও গেছে। কিন্তু সেটা ও নিয়ে যায়নি, সব এখানেই পোড়ানো হয়েছে। কি ব্যাপার কাজল, ডায়েরিটা রাখছো কেন? কিছু নেই নাকি? স্যার, তেমন বিশেষ কিছু নেই এতে। দেখা যাক। এর ডায়েরি থেকে একটা পেজ গায়েব আছে, যেটা এস দিয়ে শুরু হয়। এবার জানতে পারলাম যে ওই খুনিটা কে। চলো ঠিক করে করো। রাকেশ, রাহুল, এসব তোমরা কি করছো বলো তো? আমি তোমাদের বলেছিলাম তো যে দুটো কেমিক্যাল ইকুয়াল ডেন্সিটিতে মেশাতে হবে। সরি ম্যাম। চলো এই এক্সপেরিমেন্টটা আবার করো। ম্যাডাম, আমাদেরও একটু এই এক্সপেরিমেন্ট শেখান না। অফিসার্স, আপনারা আর এখানে? আমি বলতে চাইছি ল্যাবরেটরিতে। কি করব, কলেজের দিনগুলো মনে পড়ে গেছিল, ভাবলাম আমরাও একটু ক্লাস অ্যাটেন্ড করে যাই আর কি। এইটা আবার কি ধরনের মজা? মজা তো এবার শুরু হবে, যখন আপনি জেলে যাবেন। জেল? আর আমি? কিন্তু কেন? মোনা সম্রাটের লাশ বলছে তো, জেলে তো আপনাকে যেতেই হবে। এসিপি, ওখানেই দাঁড়ান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না, না হলে আমি কিন্তু অ্যাসিডটা আপনার ওপর ফেলে দেব। দেখো শালিনী, এসিপি, আপনি কিন্তু চেষ্টাও করবেন না আমার কাছে আসার। নাতাশা, ফ্রেডি, এই বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যাও। শুনুন, আপনার গায়ে তো আমি অ্যাসিড দেবই, আর আপনাকে ছাড়াও এই ছেলেগুলোর গায়েও দিয়ে দেব। না শালিনী, দেখো আমার কথাটা শোনো, পাগলামি করো না, শোনো। আমার কাছে আসার চেষ্টাও করবেন না অফিসার। অফিসার্স, শালিনী, আমরা তোমাকে কিছুই করবো না আমরা। আমি অতটা বোকা নই, বুঝেছেন আপনি? ওইখানেই দাঁড়ান, না তো কিন্তু আমি এই অ্যাসিডটা ছুড়ে দেব। দেখো, পাগলামি করো না। অফিসার, একদম এগোনোর চেষ্টা করবেন না, আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস এই অ্যাসিডটা আপনার উপর ফেলে দেব। শালিনী, কি করছো? কথাটা তো শোনো, এরকম করো না, তোমার কিচ্ছু হবে না। নামিয়ে রাখো অ্যাসিডটা। আচ্ছা, আপনার কি মনে হয় আমি এতটাই বোকা? হ্যাঁ, আমার কথাটা শোনো। আরে ছাড়ো আমাকে।
শুধু একটা ছোট্ট ভুল আপনি করে ফেলেছিলেন প্রফেসর শালিনী। মোনার বাড়িতে গিয়ে ওর ডায়েরি থেকে যদি আপনি এস লেটারের পেজটা না ছিঁড়তেন, তাহলে হয়তো আরো কয়েকদিনের জন্য আপনি বেঁচে থাকতেন। হ্যাঁ, এটাই সত্যি, আমি সম্রাটকে খুন করেছি। কেন কেন মেরেছো তুমি সম্রাটকে? কারণ ও আমাকে ঠকিয়েছিল। ও ও আমাকে ভালোবেসেছিল আর বিয়ে করলো ওই নেহার সঙ্গে। ভালোবাসা মানে তো এটা নয় যে তুমি কাউকে খুন করে দেবে। অফিসার, আপনি বোঝার কেন চেষ্টা করছেন না? ও আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে, আমাকে ঠকিয়েছে ও। শুধুমাত্র ওর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি, শুধু ওরই অপেক্ষা করছিলাম। কতদিন চিনতে ওকে তুমি? আসলে সম্রাট আর আমি একই কলেজে পড়াতাম দুজনে। একদিন আমি হঠাৎ খবর পেলাম যে সম্রাটের স্ত্রী নেহা মারা গেছে, ক্যান্সার হয়েছিল। আর তখনই আমি ভাবলাম যে সম্রাট নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, কিন্তু না, ও তারপরেও আমার কাছে ফিরে এলো না। আমি ওকে হুমকিও দিয়েছিলাম যে আমি কিন্তু জলে ডুবে আত্মহত্যা করে নেব। তখনও ভয় পেয়ে গেল আর আমাকে মানানোর জন্য সুইমিং পুলের পাশে এলো, কিন্তু তখন আমার মাথা খুব গরম ছিল আর আমি ওকে ওই সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দিই। আর ও ডুবে মারা যায়, তাই তো? হ্যাঁ। লাশটাকে ওখান থেকে নিয়ে গেলে কি করে? তখন আমি আমার বন্ধু মোনাকে ডেকেছিলাম ওখানে। ও, তো তোমরা মিলে সম্রাটের লাশটা সমুদ্রের ধারে একটা নৌকায় রেখে দিয়েছিলে আর তারপর সেই নৌকোটায় ফুটো করে দিয়েছিলে, তাই না? আর তারপর মোনাকেও মেরে ফেললে কেন? আসলে আমি জানতাম যে এক না একদিন সিআইডি মোনাকে নিশ্চয়ই ধরে নেবে আর তখন আমার সব সত্যি বেরিয়ে যাবে। এই জন্যে আমাকে মোনাকেও মেরে ফেলতে হলো। ভালোবাসায় কতটা অন্ধ হয়ে গিয়েছিল তুমি যে তুমি দুজনের প্রাণ নিয়ে নিলে? তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। দিদিমণি, আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ, চলে যাও, কিন্তু কাল সময় মতো চলে এসো। আচ্ছা, ঠিক আছে। রাতেও একটু শান্তি দেয় না। হ্যালো, কে? হ্যাঁ, সুন্দর, বলো। না বলো, কি ব্যাপার? তোমাকে তো টেন্স লাগছে কেন? না, তোমার আওয়াজ শুনে তাই মনে হচ্ছে। কি হয়েছে? কি? অক্ষতের খুন হয়ে গেছে? কবে? কিভাবে? ও গড! আচ্ছা তুমি এক মিনিট হোল্ড করো, আমি এক্ষুনি রমনকে বলছি। রমন, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। রমন, দরজাটা খোলো প্লিজ, আমাকে ছেড়ে দাও। রমন, কি আছে তোমার সাথে ভেতরে? রমন, দরজাটা খোলো। ছেড়ে দাও, প্লিজ, আমাকে ছেড়ে দাও। রমন, কি আছে তোমার সাথে? রমন, দরজাটা খোলো প্লিজ। ওপেন দ্য ডোর, রমন। রমন, এটা কি হয়েছে? রমন, তোমার এই অবস্থা কে করলো? প্লিজ বলো, কে ছিল? আরে বাড়িতে কেউ আছে? রমন, তুমি ঠিক আছো তো? হে ভগবান, কত রক্ত বেরোচ্ছে। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। সুষমা, আমি ঠিক আছি, তো তুমি চিন্তা করো না। তুমি এক্ষুনি সিআইডিকে ফোন করো। সিআইডি? কেন? আমার খুব বিপদ আছে। কেউ আমাকে মেরে ফেলতে চায়। দেখো, আমার মনে হচ্ছে যে
ও ওখানে এখানেই আছে। তুমি তুমি এক্ষুনি ফোন করো প্লিজ, সিআইডিকে ফোন করো। হ্যালো হ্যালো সিআইডি। আসুন এসিপি স্যার, আমি আপনাকে ফোন করেছি। সুষমা দেবী, হ্যাঁ বলুন স্যার। কি হয়েছে? স্যার আমার হাজবেন্ডের খুব বিপদ রয়েছে, কেউ ওর উপর আক্রমণ করেছে, কেউ ওকে মেরে ফেলতে চায় স্যার। কোথায় উনি? ভেতরে আসুন। রমন বাবু, হ্যাঁ, কি হয়েছে? কি মেরেছে আপনাকে? আমি জানি না এসিপি স্যার, কিন্তু দয়া করে আমাকে বাঁচান। আমি তো বুঝতেই পারিনি কে ছিল ও। আরে, আপনি তো ওকে নিশ্চয়ই দেখেছেন। না স্যার, আমি তো মুখটা দেখতেই পাইনি, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে। কিন্তু কেন মারলো? স্যার কি করে বলবো কেন মারলো? আরে কিছু তো কারণ থাকবে, সেই জন্যই তো হঠাৎই আক্রমণ করেছে। কোনো শত্রুতা? না স্যার, আমার তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি তো সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি। আপনি কোথায় ছিলেন যখন হামলা হয়েছিল? আগে আমি আমার ঘরেই ছিলাম, আর কেউ হঠাৎ করে পেছন থেকে হামলা করে, আর আমি কিছু বুঝতে পারার আগেই আমার উপর ছুরি দিয়ে আঘাত করে ও। সুষমা দেবী, যখন রমন বাবুর ওপর হামলা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তো ওপরে আমাদের বেডরুমে ছিলাম, কিন্তু আমি যখন নিচে ডমনকে ডাকতে এলাম তখন ওর ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল? একটু দেখান তো ওই ঘরটা। হ্যাঁ আসুন। এই রুমের অবস্থা থেকে তো মনে হচ্ছে ঘরে বেশ ধস্তাধস্তি হয়েছে। দেখো একটু, যে হামলা করেছিল সে আমাদের জন্য কিছু রেখেছে কিনা ভালো করে দেখো। স্যার, এই দেখুন স্যার। দয়া, হামলা যে করেছিল সে জানলা দিয়ে ঘরে এসেছিল। ও, জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো আর পালিয়েও গেল জানলা দিয়েই, নাকি? সুষমা দেবী, আপনি যখন এই রুমটার মধ্যে এসেছিলেন তখন আপনার হাজবেন্ড কোথায় ছিলেন অ্যাকচুয়ালি? ও এখানেই পড়েছিল স্যার, রক্তাক্ত অবস্থায়। এইখানে? মাথাটা কোন দিকে ছিল? এই দিকটায়। মাথা এইদিকে। আচ্ছা, উপর হয়েছিল না চিত হয়ে? চিত হয়ে স্যার। চিত হয়ে, তার মানে এইরকম ছিল তো? হ্যাঁ স্যার। এই বইটাকে এখানেই পড়েছিল? হ্যাঁ স্যার। স্যার হতে পারে এই বইটার জন্যই ও বেঁচে গেছে, ছুরিটা এটার এপার ওপার হয়ে গেছে। স্যার যদি এই বইটা না থাকতো তাহলে ওর প্রাণ চলে যেতে পারতো। স্যার দিন, আমি আপনাদের দেখাচ্ছি। ও আমাকে ছুরি এভাবে এভাবে মারে, আর আমি এই বইটা এভাবে রেখেছিলাম, এভাবে। আচ্ছা, হ্যাঁ, দয়া, ছুরিটা তো বইয়ের এপর ওপর হয়ে গেছে, কম করে 5-6 ইঞ্চি লম্বা হবে। স্যার বইয়ের মধ্যে এই দাগটা দেখে তো মনে হচ্ছে যে এই ছুরিটা ধারালো দাঁতওয়ালা ছিল, কোনো স্পেশাল ছুরি। ঠিক, এই বইটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর সচিন, নাতাশা, বাড়ির বাইরে গিয়ে খোঁজ নাও, দেখো এই যে চিহ্নটা বাড়ির ভেতরে পাওয়া গেছে সেটা কোথা থেকে এসেছে। স্যার। ভালো হয়েছে কালকে বৃষ্টি হয়েছে, নইলে এই কাদা খুনির পায়ে তো লাগতোই না। এই দেখো,
যেই হোক যে রমনকে মারার চেষ্টা করেছিল, লোকটা বেশ লম্বা চড়া মনে হচ্ছে। জুতোর সাইজটাও তো বেশ বড় বলে মনে হচ্ছে। এই দেখো, দেখে তো মনে হচ্ছে লোকটার পা বেশ বড়। আর ওই দেখো, ওখান থেকে জুতোর ছাপ মিলিয়ে গেছে। তার মানে হলো এটাই, ও ঘাসের ওপর দিয়ে এসেছিল। আশ্চর্য ব্যাপার যে ওই খুনি এই ঘাসের ওপর দিয়ে এলো কেন? ওদিক দিয়ে লনের ধার দিয়েও তো আসতে পারতো। যদি কেউ লুকিয়ে আসতে চায় তাহলে সে চুপি চুপি আসবে, এভাবে সামনে দিয়ে আসবে কেন? আর যদি বৃষ্টি হয় তাহলে জানালা খোলা ছিল কেন? খুনি খুব সহজেই ঢুকে যায়। এটা কে? সুষমা? সুষমা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। ওকে। তুমি ঠিক আছো তো সুষমা? আমি তো ঠিক আছি। রমন কোথায়? রমন ঠিক আছে তো? রমন ঠিকই আছে। সুন্দর সুন্দর রমনকে কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তাই আমি সিআইডি অফিসারদের ডেকে নিয়েছি। কিন্তু সে কে যে রমনকে মারতে চায়? সেটা তো আমরাও জানতে চাইছি। এমন কে আছে যে রমনকে মারতে চাইছে? আচ্ছা, আপনার পরিচয়? আমি রমনের বিজনেস পার্টনার সুন্দর। রমনের বিজনেস পার্টনার সুন্দর? সুন্দরবাবু, আপনি কি করে জানলেন যে রমনের ওপর হামলা হয়েছে? আমি কাল রাত্রিরে সুষমাকে ফোন করেছিলাম। ফোনেই সুষমার চিৎকার শুনতে পাই। আমার মনে হয়েছে কিছু গন্ডগোল আছে। আপনি সুষমা দেবীকে কেন ফোন করেছিলেন? আমাদের তৃতীয় পার্টনার অক্ষত, ওর খুন হয়ে গেছে এই বলার জন্য ফোন করেছিলাম। তোমাদের তৃতীয় পার্টনারের খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার। একজন পার্টনারকে খুন করা হয়েছে স্যার, আর আরেকজন পার্টনারের উপরে হামলা। এই ব্যাপারটা কি স্যার? তাহলে বলে ফেলুন সুন্দরবাবু, আপনার একজন পার্টনার খুন হয়েছে, দ্বিতীয় জনের ওপর হামলা। এসব আপনার পার্টনারদের সঙ্গেই কেন হচ্ছে? তার মানে? মানেটা না একটু বাদেই বুঝতে পারবে। তোমার জুতোর নম্বর কত? এই কথাবার্তার মাঝখানে জুতো কোথা থেকে এলো? তোমার জুতোর নম্বর কত? জানি না। খোলো দেখি। আপনি আমাকে অপমান করছেন। তুমি নিজে খুলবে না আমি খুলে নেব? জুতোর নম্বর 10 স্যার। তাতে কি হয়েছে? এই 10 নম্বরের জুতো পরেই একজন এসেছিল রমনকে মারতে। তিনজন পার্টনারের মধ্যে একজনকে খুন, দ্বিতীয় জনের উপরে হামলা, বেঁচে রইল কে? সুন্দরবাবু, আপনি। আপনার দুজন পার্টনারের মৃত্যুর পরে কোম্পানি আর সমস্ত টাকা আপনিই পাবেন, তাই না? এ আপনারা কি বলছেন? আমি শুধু শুধু আমার পার্টনারদের কেন মারার চেষ্টা করব? কাল রাত 11টায় আপনি কোথায় ছিলেন? দেখুন, আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। আমি কিচ্ছু করিনি। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আমি কালকে রাত্রিরে পার্টিতে ছিলাম। আমি ওখানেই জানতে পারি অক্ষত খুন হয়েছে। আমি রমনকে ফোন করলাম, ওকে ফোনে পেলাম না। আমি সাথে সাথে সুষমাকে ফোন করলাম। তুমি তো তখনই সব জানতে পেরে গিয়েছিলে। তুমি সুষমার চিৎকারের আওয়াজও শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ? তাহলে তুমি তখনই এখানে এলে না কেন? আসলে আমি তখন নেশা করেছিলাম। আমি ভাবলাম সকালে যাওয়াই ঠিক হবে, নেশা কেটে যাওয়ার পর। গল্পটা বেশ ভালো লিখেছেন। আপনি চাইলে সুষমার মোবাইল চেক করতে পারেন। আমি ল্যান্ডলাইন থেকে ফোন করেছিলাম। একবার মোবাইলটা দেখি তো। স্যার তো সব ব্যবস্থাই করে রেখেছে দেখছি নিজেকে বাঁচাবার। হ্যাঁ, আপনি একে নিজের মোবাইল থেকে কল করেননি কেন? মোবাইলের ব্যাটারি ডাউন ছিল, এই জন্য ল্যান্ডলাইন থেকে ফোন করি। ওহো, ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। স্যার, হ্যাঁ, একটাই ল্যান্ডলাইনের নাম্বার আছে না রিসিভড কলে, যেটা কাল রাত 11টা নাগাদ এসেছিল। ও, পার্টি কোথায় ছিল আপনার? হ্যাঁ, আইসিআইস হোটেলে। আইসিআইস হোটেলে? দয়া স্যার, খোঁজ নাও যে এই নাম্বারটা কোথাকার।
না স্যার, কোনো রিং হচ্ছে না। আচ্ছা, তোমরা দুজন ছাড়া আর কে কে কাজ করে এখানে? আর কেউ না স্যার, বাড়ির সব কাজ তো আমিই করি, বাসন মাজা টাজা। আর তুমি? আমি সিকিউরিটি গার্ড স্যার। কাল রাতে রমনের ওপর যখন হামলা হলো তখন তোমরা এখানে ছিলে না? ম্যাডাম, আমি তো এখানেই ছিলাম, বাইরে আমার ডিউটি করছিলাম। তুমি এখানে কোনো হইচই শোনোনি? হ্যাঁ, না স্যার। ঘুমোচ্ছিলে নাকি? না, মাঝে মাঝে চোখটা লেগে যায় স্যার, কিন্তু আমি জেগে থাকারই চেষ্টা করি স্যার। তার মানে তুমি চোখ খুলে ঘুমো, তাই তো? আর তুমি তুমি কাউকে পালাতে দেখোনি এখান থেকে? আমি একটা লোককে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? হ্যাঁ, ওই সন্ধেবেলায়। কিন্তু আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, এসব ব্যাপারে আমার হেভি ভয় লাগে। দেখো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। বলো, কাকে দেখেছিলে? সন্ধেবেলা আমি যখন বাড়ি যাচ্ছিলাম দেখলাম একটা লোক জানলা থেকে উকি মারছে। তো তুমি সেটা কাউকে বললে না? আমি বললাম না যে আমার খুব ভয় লাগে। একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু স্যার, আমি কি করেছি? আমি কোথাও যাব না। দেখো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। নাতাশা, এসিপি স্যারের কাছে নিয়ে চলো। যাও। তুমি এখানেই থাকো। ঠিক আছে স্যার। এসো। স্যার, স্যার, ওর কথা অনুযায়ী ও গত রাতে কাউকে দেখেছিল জানলায় উকি দিতে। তুমি কাউকে জানলায় উঁকি দিতে দেখেছিলে? হ্যাঁ স্যার। কে ছিল, পরিচিত না অপরিচিত? হ্যাঁ স্যার, খুব অন্ধকার ছিল তো, ওর মুখটা ঠিক করে দেখতে পাইনি। আচ্ছা, কটার সময় এটা? ওই তো 8টা, 8:30টার সময়, যখন আমি বাড়ি যাচ্ছিলাম। কোথায় কোথায় দেখেছিলে তুমি ওকে? রমন দাদাবাবুর ঘরের বাইরে জানলার সামনে দাঁড়িয়েছিল। রমন বাবুর ঘরের জানলার বাইরে দাঁড়িয়েছিল? ওহো হো হো হো, তাহলে দয়া, এর মানে হলো সে যেই হোক না কেন সেই বাড়ির সম্পর্কে সবকিছু জানতো, এমনকি রমন বাবু কোন ঘরে থাকে সেটাও জানতো, তাই তো? তাহলে বলো, কেমন দেখতে ছিল? কিরকম দেখতে ছিল? স্যার, একদম এই লোকটার মতো দেখতে ছিল। সুন্দরবাবু, শুনেছেন আপনি? হ্যাঁ, একটু ভালো করে দেখো একে। দেখো, এই লোকটাই ছিল না তো কাল? হ্যাঁ স্যার, সেটা তো বলতে পারবো না। ও একটা জ্যাকেট পরেছিল আর মাথায় একটা টুপিও ছিল। আর কিছু? আর গলার মধ্যে কিছু একটা চকচকে জিনিস ছিল। গলার মধ্যে কোনো চকচকে জিনিস ছিল? হ্যাঁ স্যার, আমার কাছে একটা ছোট টর্চ আছে, ওটা সবসময় আমার সাথেই থাকে, রাস্তায় যাওয়া আসা করতে খুব কাজে লাগে। টর্চটা ওর দিকে জ্বালাতেই গলায় চকচকে জিনিসটা দেখতে পেলাম। তাজ্জব ব্যাপার। লোকটা গলায় কিছু পরেছিল সেটা তুমি জানো, জ্যাকেট কিরকম পরেছিল সেটাও তুমি জানো, টুপি পরেছিল সেটাও তুমি জানো, কিন্তু লোকটা কে ছিল সেটা তুমি জানো না। একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, তুমি কিছু লুকোচ্ছ কি? এই, তুমিও জড়িয়ে নেই তো রমনের ওপরে হওয়া এই হামলাটায়? হ্যাঁ, মায়ের দিব্যি স্যার, আমি মিথ্যে বলছি না, আমি যা দেখেছি তাই বলেছি, আর আপনারা আমাকেই ভাসাচ্ছেন। এই, কেউ তোমাকে ভাসাচ্ছে না, বুঝেছ? তুমি ওর গলায় টর্চ মারতে পারলে, তাহলে মুখে মারলে না কেন? আর আমি জিজ্ঞেস করতে তুমি বললে যে আমি ওর মুখটা ঠিক মতো দেখিনি কারণ বাইরে অন্ধকার ছিল। মিথ্যে কথা বলছো তুমি। দয়া, এই কাজের মেয়েটার উপর নজর রাখো, ততক্ষণ আমরা দেখি ওদের দ্বিতীয় পার্টনারের বাড়িতে কি পাওয়া যায়। মাই গড, বাড়ির সমস্ত জিনিস দেখছি ছড়ানো। মনে হয় যথেষ্ট ধস্তাধস্তি হয়েছে। স্যার, এই লোকটা মারা যাওয়ার আগে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিল। স্যার, এখানেও জুতোর নাম্বার 10ই মনে হচ্ছে স্যার। বোধহয় দু জায়গাতে একই লোক এসেছিল। চালুকে একটা কথা বলো তো, আচ্ছা এই অক্ষতের মৃত্যু কটা নাগাদ হয়েছে? প্রায় 7টা নাগাদ। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে, শালুকে বলছে অক্ষতের মৃত্যু প্রায় 7টা নাগাদ হয়েছে। আর ওই মেড সার্ভেন্টটা ওই লোকটাকে জানলার বাইরে কটা নাগাদ দেখেছিল? স্যার, 8টা নাগাদ। 8টা নাগাদ। আচ্ছা, এই অক্ষতের বাড়ি রমনের বাড়ি থেকে কতটা দূরে? স্যার, রমনের বাড়ি 8 ঘন্টায় পৌঁছানো যাবে।
স্যার, হ্যাঁ ফেডরিক, খবর পেয়ে গেছি স্যার। সুষমার মোবাইলে সুন্দর যে ল্যান্ডলাইন থেকে ফোন করেছিল সেটা আইসিআইস হোটেলেরই স্যার। আইসিআইস হোটেলে? হ্যাঁ স্যার। আর এই হোটেলটা কোথায়? রমনের বাড়ির কাছেই। হোটেল রমনের বাড়ির পাশেই? তাহলে তো স্যার সুন্দর রমনের বাড়িতে গিয়ে হোটেলে ফিরে আসতে পারতো। স্যার আমার তো মনে হচ্ছে এই সব কিছু সুন্দরই করেছে, প্ল্যান করে স্যার। হতে পারে। অফিসার। ইয়েস স্যার। অক্ষতের লাশের ফটো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার আছে, আমাদের কাছে ক্যামেরা আছে যার মধ্যে সব ক্রাইম ফটোগ্রাফস আছে। গুড। স্যার ছুরি একেবারে হার্টে গেঁথে গেছে স্যার, বাঁচার কোনো চান্সই নেই, সঙ্গে সঙ্গে মারা গেছে লোকটা। স্যার একটা কাজ করো, আমাদের রেকর্ডসে যতগুলো রাকার ফাইল আছে সব নিয়ে এসো। রাকা মানে ওই আসামিটা যার খুনের অপরাধে জেল হয়েছিল ওর? হ্যাঁ ওই খুন করার পদ্ধতিটা একেবারে ওরই মতন। হ্যাঁ সুষমা, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। আরে হঠাৎ করে জরুরি কাজ এসে গেল। ঠিক আছে খেয়ে নেব, বাই। ইয়েস স্যার। ও সোহম, এখানে ড্রয়ারে একটা লাল ফাইল আছে, রোটালিস ইন্ডাস্ট্রিজ লেখা আছে, বার করো তো। আরে কোথায় গেল? কাল তো এখানেই রেখেছিলাম। কি হলো সোহম, কি হয়েছে? আরে লাশ, আমার অফিসে লাশ। দেখো দেখো তো, দেখো কার লাশ এটা? যাও দেখো, দেখো না। শেখর, আরে এটা তো শেখর। একে কে মারলো? মনে হচ্ছে এখানেও চলে এসছে ও আমাকেও ছাড়বে না। কি করবো? স্যার অকশাদের বাড়ি থেকে এই রমনের বাড়ি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা, আর 10 কিলোমিটার রাস্তা কিছুই নয় যদি কেউ মনে মনে প্রতিজ্ঞা করে থাকে যে সে খুন করবেই। অক্ষদের খুন করার পর সুন্দর 30-40 মিনিটের মধ্যে রমনের বাড়িতে পৌঁছতেই পারে, ওখানে কাজের লোকও ওকে দেখেছে। আর মেয়েটা ওকে জানলার বাইরে 8টা 8:30 নাগাদ দেখেছিল, আর রমনের ওপর হামলা হয় 11টা নাগাদ। তাহলে অভিজিৎ রাত 8টা 8:30 থেকে 11টার মধ্যে এই সুন্দর করছিলটা কি? কোথায় লুকিয়ে বসেছিল? স্যার এটা হতে পারে যে মেড সুন্দরকেই দেখেছিল, আর যখন সুন্দর মেডকে দেখলো ও ওখান থেকে পালিয়ে গেল, আর যখন মেড ওখান থেকে চলে গেল তখন ও আবার এলো 11টা নাগাদ হামলা করার জন্য। হ্যাঁ কিন্তু ঠিক 11টার সময় কেন? 11টাতেই কেন? স্যার 11টার সময় হয়তো সুযোগ পেয়েছিল, আর যখন হামলায় রমন বেঁচে গেল তখন এই সুন্দর পালালো আইসিআইস হোটেলের দিকে, আর সেইখান থেকে ও ফোন করলো সুষমাকে। আর একটা সাক্ষীও বানিয়ে নিয়েছে যাতে লোকেদের মনে হয় যে সেই মুহূর্তে সুন্দর আইসিআইস হোটেলে ছিল যখন রমনের উপর হামলা হয়। এক মিনিট ফ্রেডরিক, এই আইসিআইস হোটেল রমনের বাড়ির খুব কাছেই তাই না? হ্যাঁ স্যার। যদি সুন্দর হামলা করে ওই আইসিআইস হোটেলে যায় তাহলে তো 10-12 মিনিট সময় লাগবেই। ওখান থেকে ও সুষমাকে ফোন করেছে, আর সুষমার কথা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে ওই সময় রমনের ওপর হামলা হচ্ছিল, কারণ রমনের ঘরের ভেতর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছিল। তাহলে আর কি হতে পারে স্যার? স্যার রাকার কোনো একটা কেসে 14 বছরের শাস্তি হয়েছিল স্যার, আর এখন এই 6 মাস আগেই ও ছাড়া পেয়েছে স্যার। এই দেখুন। রাকা যখনই খুন করে তখন এইভাবেই বুকে ছুরি ঢুকিয়ে হাড়টা পাংচার করে দেয়। অক্ষদের খুনটা ঠিক এইভাবেই হয়েছিল স্যার। আর অভিজিৎ ওই মেড সার্ভেন্ট হামলাকারীর গলায় একটা লকেট দেখেছিল, আর রাখাও গলায় লকেট পরে, আর এই জামা কাপড় একেবারে একই রকম। রমনের ফোন। রমন? হ্যাঁ রমন। কি কি বলছো তুমি? ও ঠিক আছে। রমনের অফিস যেতে হবে আমাদের। হ্যাঁ রমন, লাশটা কোথায়? আসুন স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। চলো।
এই দেখুন স্যার, ক্যাবিনেটের ভেতরে। সচিন, বডিটাকে বের করো। স্যার। সাবধানে। সাবধানে সাবধানে। স্যার, ক্ষত একদম হার্টের ওপরে হয়েছে। খুন করার প্রসেসটা একদম রাকার মতো। স্যার, সেই যে আমার উপর হামলা করেছিল, ও নিশ্চয়ই আমাকেই মারতে এসেছিল। রমন, ও যদি তোমাকে মারতে আসে তাহলে ও শেখরকে মারলো কেন? স্যার। নাতাশা, ইয়েস স্যার। এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। কোনো না কোনো জায়গায় ওর ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই থাকবে। ইয়েস স্যার। সচিন। স্যার। দয়া আর অভিজিৎকে বলো ইনফরমারদের কাছে খোঁজ নিতে ওই রাকার ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব। স্যার। রমন, গত দুদিনের মধ্যে মানে আজকে আর কালকে তোমার কেবিনে কে কে এসেছিল ঠিক করে মনে করে বলো। স্যার, কালকে তো কেউই আসেনি। আর আজ আমি কিছুক্ষণ আগেই এখানে এসেছি। একটা ফাইলের দরকার ছিল, তাই সোমকে আমার ক্যাবিনেট ডেকেছিলাম। ওই ক্যাবিনেটটা খুলেই দেখেই লাশটা। কোন ফাইলটা নিতে এসেছিলে তুমি? রোটালি ইন্ডাস্ট্রিজের। কেন, কি জন্য দরকার ছিল তোমার? ওদের টেন্ডার এসেছে, আজই জমা দেওয়ার ছিল। তারপর? কিন্তু স্যার, এই ফাইলটা হঠাৎ করে টেবিল থেকে উধাও হয়ে যায়, পাচ্ছিলামই না। তার মানে তুমি বলতে চাইছো যে রাকা এসে এই ফাইলটা উধাও করে দিল? আপনারা সবাই এই লোকটাকে ভালো করে দেখুন। এই লোকটাকে আগে কখনো দেখেছেন? হ্যালো হ্যালো। সচিন। রমন, তোকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। সিআইডির কাছে সাহায্য চেয়ে তুই অনেক বড় ভুল করেছিস। এবার তো তোকে মরতেই হবে। খোঁজ নাও তো কোন নাম্বার থেকে এসেছিল এই ফোনটা। 1897283। 1 মিনিট স্যার, কি নাম্বার বললেন আপনি? 1897283। এ তো আমাদের অফিসেরই নাম্বার। এটা সুন্দর স্যারের কেবিনের। চলো তোমাদের সুন্দর স্যারের কেবিন দেখাও তাড়াতাড়ি। কোথায়? স্যার ওই যে। তোমরা এখানেই দাঁড়াও। সচিন, বন্দুকটা বের করো। এই ডাকাকে আজ এমন শিক্ষা দেব। মনে হচ্ছে পালিয়ে গেছে। আমি দেখছি স্যার। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। স্যার। স্যার, এখন তো আপনাদের সামনে হুমকিও দিল। সাহস দেখলেন আপনারা ওর? সেটাই ভাবছি, ওর এতটা সাহস হলো কি করে? মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে আর খুন করে সিআইডি কে চ্যালেঞ্জ করছে। দেখাচ্ছি মজা ওকে। স্যার, স্যার রাকে একটুর জন্য বেঁচে গেল, হাত থেকে বেরিয়ে গেল, জানি না কোথা দিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? চলো এই সুন্দরকে খুঁজে বের করি। না স্যার, অনেকবার চেষ্টা করলাম, এই সুন্দরের ফোন তো লাগছেই না। কিছু গন্ডগোল তো আছে গিয়ে সুন্দরের, কিছু না কিছু তো লুকিয়ে রেখেছে যেটা এত সহজেও আমাদের বলবে না। ও লুকিয়ে কতক্ষণ বসে থাকবে? কোনো না কোনো সময় তো ওকে বাইরে আসতেই হবে। ফোন বন্ধ করলে কি ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে? স্যার, রাকার খবর পেয়ে গেছি স্যার। খবর পেয়ে গেছো? কোথায় আছো? ও প্রতিদিন সন্ধ্যাবেলা অপসরাবারের আশেপাশেই ঘোরে স্যার। অপসরাবার? আচ্ছা, ম্যানেজার ওই যে ওইদিকে। আরে আপনি টেনশন করছেন কেন? আপনি আমাদের রেগুলার কাস্টমার, এখনই চলে আসবে। দেখছেন না আজকে একটু ভিড় হয়েছে তো তাই আসলে। হ্যাঁ দাদা বলুন, টেবিল চাইছেন? আপনারা কতজন আছেন? সিআইডি। সিআইডি? স্যার আমার লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে, দেখাবো স্যার। আমি নিয়ে আসবো? না না, লাইসেন্স টাইসেন্স ছাড়ো, আগে এটা দেখো। এই লোকটাকে চেনো নাকি? ও এ, আমি প্রথম থেকেই বুঝেছিলাম
এর কোনো গোলমাল আছে? কি তুমি জানো এই লোকটার গন্ডগোল আছে? তাহলে আগে সিআইডিকে কেন বলোনি? স্যার আমি ভেবেছিলাম ফালতু ঝামেলায় কেন জড়াবো, আসলে ও তো আমার কাস্টমারই না। তুমি কি জানো একে? একজন ভয়ঙ্কর খুনি রোজ আসে এখানে। হ্যাঁ রোজই তো আসে, আর যখনই আসে না কারোর না কারোর সাথে ঝগড়া করে। রোজ এখানে গন্ডগোল করে, তা সত্ত্বেও তুমি কাউকে কিছু বলোনি? এ একাই আসে নাকি এর সঙ্গে অন্য কেউ আসে? হ্যাঁ স্যার, বেশিরভাগ সময় একাই আসে, কিন্তু কখনো কখনো একটা লোক এর সাথে আসে। আচ্ছা, কে কে সে? চেনো তাকে? না স্যার। এই লোকটা নয় তো? স্যার আমি নিশ্চিত করে বলতে পারবো না এই লোকটাই সে কিনা। কেন এখন মনে পড়ছে না কেন? স্যার ওর চেহারাটা ভালো করে আমি দেখিনি স্যার, আর যখনই আসতো মাথা নিচু করে আমার দিকে পিঠ করে বসে থাকতো। অদ্ভুত ব্যাপার। তুমি বলতে চাও যে যখনই এই লোকটা আসে মুখ নিচু করে সবার দিকে পিঠ দেখিয়ে আসে নাকি? হ্যাঁ স্যার আর একটা কথা আছে। হ্যাঁ বলো। নিজের ঠোঁট দুটো খোলো, দেখা যাক মধু ঝরে না চিরতা। বলো বলো। স্যার ও যে ধরনের পোশাক পরতো, শার্ট টাই ইত্যাদি, স্যার এই অটল লোকটার মতোই মনে হচ্ছে স্যার। স্যার তাহলে সুন্দরী আসতো রাকার সাথে দেখা করতে। আচ্ছা, আর কিছু জানো তুমি এই রাকার ব্যাপারে? স্যার ও এত মদ খায় কি আর বলবো, যতক্ষণ না বার বন্ধ হচ্ছে খেয়েই যায়। কখনো কখনো গাড়িতে ধরে তুলে দিতে হতো ওকে, একেবারে মাতাল হয়ে যেত স্যার। গাড়ি অবধি? কি গাড়ি আছে ওর? স্যার ওই পুরনো একটা কালো রঙের গাড়ি। গাড়ির নাম্বারটা মনে আছে? না নাম্বার তো মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ স্যার ওর ওই পিছনের কাঁচে একটা কুকুরের থাবার ছবি আছে। পিছনের কাছে কুকুরের থাবার চিহ্ন? স্যার পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন এসেছে, রাখার গাড়ি এখানেই দেখা গেছে। ওই কোণে লুকিয়ে রেখেছে গাড়ি যাতে কেউ দেখতে না পায়। এই দেখো কুকুরের পায়ের ছাপও আছে। স্যার। হ্যাঁ দা। হ্যাঁ বলো দা। এই দেখুন স্যার, এখানে এই জায়গাটায় রক্ত পড়ে আছে। দয়া, এখানে তো কোনো দুর্গন্ধ নেই, আর সেরকম কিছু দেখতেও তো পাচ্ছি না। একটু ডিকির লিভারটা খোলো। লিভারটা খারাপ আছে স্যার। মাই গড স্যার, হ্যাঁ দুর্গন্ধ এখান থেকে আসছে স্যার। মাই গড, মাই গড, সেটা তো রাকাই। মনে হচ্ছে মৃত্যু দুদিন আগেই হয়েছে। সুন্দর হয়তো মেরেছে একে স্যার, ওকে পাকড়াও করতেই হবে। স্যার সুন্দরকে পেয়েছেন? খুব তাড়াতাড়ি আমাদের অতিথি হবে, ওর কেবিন আমরা চেক করছি। কেমন? হ্যাঁ। এই কেবিনের সমস্ত কোণা সার্চ করো, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, দেখো ভালো করে। স্যার এই দেখুন স্যার, গোপন পথ মনে হচ্ছে। গোপন পথ? সিক্রেট প্যাসেজ অফিসের মধ্যে? এই সিক্রেট প্যাসেজ অফিসের মধ্যে কেন? দেখে এটাকে পুরো খোলো তো, খোলো। ওহো,
আচ্ছা, ওহো, লেনদেন হিসেব নিকেশ। কিসের লেনদেন স্যার? গত মাসে 50 লক্ষ টাকা ট্রান্সফার করেছে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে। 50 লাখ টাকা স্যার? শুধু এটাই নয়, গত 2 বছরে 5 কোটি টাকা ট্রান্সফার করেছে। 5 কোটি। মনে হচ্ছে এই কাজের জন্যই এই সিক্রেট রুমটা বানিয়েছে, 2 নম্বরই কাজ করার জন্য। স্যার এতগুলো টাকা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই কোনো নকল অ্যাকাউন্টে। নকল। তার মানে কোম্পানির টাকা এদিক ওদিক করছিল, তারপরে ভেবেছিল যে এসব ছোটখাটো তছরূপ করে কি হবে, বরং পার্টনারদের মেরে কোম্পানির মালিক হয়ে যাই। সেটাই করেছে। দেখো, এই ঘরের প্রতিটা কোণা আর এক একটা ফাইল ভালো করে চেক করো, কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার প্রমাণ পেয়ে গেছি স্যার, সুন্দর হাজির। সুন্দরও মরে গেল? এ দেখুন স্যার, ছুরিটা একদম হার্টের মাঝামাঝি কেটেছে, ঠিক সেরকম যেরকমটা রাখা মারে। আশ্চর্য ব্যাপার, রাকা তো মারা গেছে, তাহলে একে কে মারলো? স্যার, হ্যাঁ স্যার ফরেন্সিক রিপোর্টে লেখা আছে রাকার মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছিল। কি? 1 সপ্তাহ আগে? হ্যাঁ স্যার। অক্ষদের মৃত্যু 3 দিন আগে হয়েছিল, আর 3 দিন আগে রাকা অলরেডি যমরাজের কোলে বিশ্রাম নিচ্ছিল। তাহলে অক্ষতকে কে মারলো? সেটাই তো, এর ব্যাপারটা কি? যার উপর সন্দেহ সেই মরে গেল? হ্যাঁ স্যার, প্রথমত ভাবছিলাম যে খুন সুন্দর করেছে হয়তো, কিন্তু এখন তো কেউ ওকেই মেরে দিল দেখছি। তারপরে ভাবলাম রাকা খুন করেছে, আরে সেও মারা গেল। আবার দ্বিতীয় কোনো রাকা তো জন্ম নেয়নি, তার কারণ আসল রাকার খুনও ঠিক ওইভাবেই হয়েছে। এই 2 নম্বর রাকা 1 নম্বর রাকাকে চিনত। মনে হচ্ছে স্যার ওই লোকটাই যে রাকার সঙ্গে দেখা করতে আসতো অপসরাবারে। সচিন, ওই ফাইলটা নিয়ে এসো তো, যেটা আমরা সুন্দরের অফিস থেকে পেয়েছিলাম। স্যার। স্যার এই যে। আচ্ছা, এইটাই। এই কোম্পানি গত বছর যে প্রফিটটা করেছিল তার পুরো টাকাটা 4 পার্টনারের মধ্যে ভাগ করা হয়। 4? কিন্তু পার্টনার তো 3 জনই ছিল স্যার, অক্ষত, রমন আর এই সুন্দর। চতুর্থ জন সুষমা। সুষমা, সমস্ত পার্টনারের মৃত্যুর পরে পুরো লাভটা হবে সুষমার। বাড়িতে কেউ আছে না বাইরে? স্যার, খুনি যদি বাড়ির কোনো লোক হয় তাহলে নিশ্চয়ই পালিয়ে গেছে। স্যার, আপনারা আবার এসেছেন? কেন, আসা উচিত ছিল না? না, আসলে এখন কেউ বাড়িতে নেই তো, বাইরে গেছে দিদিমণি আর দাদাবাবুও। আচ্ছা, এরা দুজন আলাদা আলাদা গেছে নাকি একসঙ্গে গেছে? আগে দাদাবাবু গেছে, তারপর দিদিমণি। কোথায় গেছে, কিছু বলে গেছে নাকি? না স্যার, ওনারা কখনোই আমাকে কিছু বলে যান না। চুপচাপ একদিকে দাঁড়িয়ে থাকো, আমরা বাড়িটা সার্চ করব। অভিজিৎ, বাড়িটার চারদিকটা খুঁজে দেখো, ভালো করে সার্চ করো।
রাকার মনে হচ্ছে তো। স্যার, হ্যাঁ অভিজিৎ, স্যার এখানে তো গুপ্তধন রয়েছে। এই দেখুন, এই ড্রেসগুলো ঠিক সেই রকমই যেগুলো রাকা পরে। এই দেখুন। হ্যাঁ, এই স্টাইলটা তো পুরো রাকারই মনে হচ্ছে। কিন্তু স্যার এই জিনিসগুলো এখানে কি করছে? সেটাই তো, রাকা রাকার রমনের বাড়ির সঙ্গে কি সম্পর্ক আছে? এতদিন তো ওর ব্যাপারে কোনো কথা শুনিনি। স্যার এমনটা নয় তো যে সুষমা আমাদের দৃষ্টি রাকার দিকে ঘুরিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? স্যার যদি এরম হয় তো রমনের প্রাণের আশঙ্কা রয়েছে। ও তো রমনকে যখন তখন মারতে পারে। সেটা তো বটেই নাতাশা, কিন্তু এই রাকা রাকা মাঝখানে আসলো কিভাবে? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? ওখানে? আমি ওখানেই চলে আসবো। আরে কিন্তু ওটা তো খুব ভয়ঙ্কর জায়গা, তাই না? আর খুব নিঝুম। আমি ওখানে চলে আসবো? শোনো, তুমি একটা কাজ করো না, তুমি নিজেই আমার অফিসে চলে এসো। হ্যাঁ, আসলে কাজের চাপটা একটু বেশি আছে, আর অফিস থেকে বেরোনোটাও খুব মুশকিল। এক মিনিট দেখো, তুমি ছেড়ে দাও, আমি চলে আসছি। কি বলছিলে তুমি? খুব দরকারি কাজ আছে? ঠিক আছে, হ্যাঁ আমি চলে আসছি, আধ ঘন্টার মতো লাগবে। ওকে। আরে কেউ আছে? এসে গেছিস তুই? কে তুমি? কি চাও? তোর মৃত্যু। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কিচ্ছু না, আমি তোকে সেখানেই পৌঁছতে এসেছি যেখানে আমি তোর পার্টনার অক্ষতা সুন্দরকে পাঠিয়েছি। আরে না না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই বাঁচতে পারবি না। আরে তোকে তো আমি সেদিনই মেরে দিতাম, কিন্তু তুই বেঁচে গেলি। কিন্তু আজ বাঁচবি না। না 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 না, আমি তোকে ছাড়বো না। না না। তুই রমনকে কি মারবি? আগে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাব। যতক্ষণ রাখা বেঁচে আছে না, রমনকে কেউ ছুঁতেও পারবে না। কি? রাখা বেঁচে আছে? তার মানেটা কি? হ্যাঁ, তার মানে এটাই। এই রমন নিজেকে রাকা কেন বলছে? কারণ ও এখন নিজেকে রাকাই ভাবছে। মানে? ভরসা রাখো, তাড়াতাড়ি বুঝে যাবে। এই, তুমি তুমি রাখা হলে রমন কোথায়? রমনের দিকে যে চোখ তুলে তাকাবে, আমি তার চোখ খুবলে নেব। রমন সব বলে দিয়েছে আমাকে যে কে কে ওকে বিরক্ত করে। রমন বলেছে? কবে কবে বলেছে তোমায়? ওর সঙ্গে অপসারা বারে দেখা হয়েছিল। অপসারা বারে যখন ওর সঙ্গে দেখা হয়েছিল তখন ও খুব ভয় পেয়েছিল। আর ও আমাকে বলল যে
ওটা আমার ড্রিঙ্ক। কি করছিস? কেন ঝামেলা করছিস বলতো? রাকা একবার যে জিনিসে হাত দিয়ে দেয় ভেবে নাও সেই জিনিসটা রাকারই হয়ে যায়। দাদাগিরি দেখাচ্ছিস না? তুই আমার কি করবি রে? আবে শোন, কানের নিচে ধরালে না তোর দাদাগিরি সব বেরিয়ে যাবে। তোকে তো তারা দেখাচ্ছি মজা। বসুন দাদা, বসুন প্লিজ। আপনি উঠুন দাদা, উঠুন উঠুন। সরি সরি, আপনি কিছু মনে করবেন না, প্লিজ এদিকে আসুন। হ্যাঁ এদিকে বসুন। আমাকেও এর মতো হতে হবে। শুনছো ভাই, আমি কি এখানে বসতে পারি? আলিয়া যত বস না। তারপর যখনই ও আমার সঙ্গে দেখা করতো, নিজের সমস্যা নিয়ে কান্নাকাটি করতো। আর ওকে যে বিরক্ত করবে আমি দেখা ছাড়বো না। অভিজিৎ স্যার বিপদের মধ্যে রয়েছেন, আমাদের কিছু করতে হবে। ও আবার না স্যারকে ছুরি মেরে দেয়। না না দাসা, অভিজিৎ স্যারকে ছুরি মারতে হলে সাহস দরকার, যেটা ওর মধ্যে নেই। উনি তো ওকে শুধু সুযোগ দিচ্ছেন। তুমি রমনকে সাহায্য করছো আর তুমি রমনকে মারার চেষ্টা করলে। হ্যাঁ কেন? রমনের প্রাণে ঝুঁকি ছিল, বুঝলি? যখন আমি অক্ষতকে মেরে বাড়ি ফিরছিলাম, তখন কাজের মেয়েটা আমাকে দেখে ফেলেছিল। বোকা মেয়ে, জানি না কোথা থেকে চলে এসেছিল। এদিকে রমনের প্রাণে ঝুঁকি ছিল, আর ওখানে ও ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমাকে সুন্দরকেও মারতে হতো, কিন্তু ও হঠাৎ হঠাৎ সুষমাকে ফোন করে দিল। আর তখনই রমন, রমন দরজাটা খোলো। রমন দরজাটা খোলো। রমন, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রমন তোমার সাথে কে আছে? রমন দরজাটা খোলো। না, ছেড়ে দাও। তারপর আমি সুষমাকে বললাম ও যেন সিআইডিকে ডাকে। তুমি ফোন করেছিলে অফিসে সেদিন রাখার গলা করে? হ্যাঁ, আধ ঘন্টা আগেই আমি ওটা সেট করেছিলাম। আর তারপরও আবার সবাই রমনকে বিরক্ত করতো। ছাড়ো। তাহলে এই হলো তোমার সত্যি? হ্যাঁ, সরি রমন। আবার রমন? রমন তোমার কি হয়েছে? রমন, তুমিও রমনকে বিরক্ত করতে, তাই না? এটা তুমি কি বলছো রমন? যারা যারা রমনকে বিরক্ত করে তাদের সবাইকে মেরে ফেলবো। ওই নিরীহ অ্যাসিস্ট্যান্টকেও তুমি মেরে দিয়েছো, তাই তো? কেন? আমি ওকে মেরে ফেলতে চাইনি, আমি ওকে। কিন্তু সেদিন যখন আমি সুন্দরকে মারতে ওর কেবিনে পৌঁছলাম, তখন স্যার ওই ফাইলটা কোথায় রেখেছেন? স্যার এই রক্ত আর এই ছুরি? কিচ্ছু না। তুমি এটা ভাবো যে তুমি কিছুই দেখোনি। না না, আপনি কাউকে খুন করেছেন। কি বাজে কথা বলছো? খুন? 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 সুষমা,
রমনকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার আছে। না, রমনকে কেউ বিরক্ত করবে না। যে রমনকে বিরক্ত করবে আমি তাকে শেষ করে ফেলবো। শোনো, রমনকে কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না। শুধু রমনের শরীরটা ভালো নেই, সেই জন্য ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। তুমি যাবে তো ডক্টরের কাছে? নিয়ে চলো একে। চলো চলো। রমনের অবস্থা দেখে মনে হচ্ছে ওর এমন অসুখ হয়েছে যেটার জন্য ও নিজেই জানে না যে ও অন্য কারো আইডেন্টিটি নিয়ে খুন করেছে। এখন শাস্তি সেটা তো কোর্টই ঠিক করবে যে রমনের কি শাস্তি হবে। তার কারণ ও তো খুন করেছে, তাই না?